স্ক্রিনটি এসেছে? Yes, sir. Yes, sir. আজকে প্রথম চ্যাপ্টার একটা কন্ডাকশন বা কন্ডাক্টিভ হিট ট্রান্সফার। সো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার। আমরা ধরে নিচ্ছি যে এটা একদিকে যাবে, এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর, যেকোনো একটা ডিরেকশনে হতে পারে। যদি হিট ট্রান্সফার মাল্টিপল ডাইমেনশনে হতে হয়, সিম্পলিসিটির জন্য বোঝার জন্য আমরা শুরু করবো ওয়ান ডাইমেনশনাল। সো আমরা স্টিডিও স্টেট শব্দটা এখানে ইউজ করেছি, যে ওয়ান ডাইমেনশনাল হিট কন্ডাকশন স্টিডিও স্টেট। তো তোমরা স্টিডিও স্টেট সম্পর্কে জানো, ফ্লুইড মেকানিক্স C1 এ পড়ে আসো। যে কোনো প্রপার্টি যদি টাইম যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে সময়ের সাথে সাথে তার প্রপার্টিজের কোনো পরিবর্তন হবে না, যে কোনো সেটা ফ্লুইডের ভেলোসিটি হতে পারে, প্রেসার হতে পারে, ডেনসিটি, ভিসকোসিটি, হোয়াটএভার প্রপার্টি বা ভ্যারিয়েবল যেটা, সেটা চেঞ্জ হচ্ছে না, এরকম সেটা যদি হয় সময়ের সাথে সাথে, তাহলে সেটাকে বলা হয় স্টিডিও স্টেট। আমরা এখানে যেটা ধরছি সেটা হচ্ছে যে স্টিডিও স্টেট কন্ডিশন, তার মানে হিট ট্রান্সফার যেটা হবে সেটা সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হবে না। মানে এখন যা আছে 10 মিনিট পরেও তা হবে, 1 ঘন্টা পরেও তা হবে, এই ধরনের একটা কনসেপ্টে আমরা কাজ করছি। এটা স্টিডিও স্টেট, সবসময় একই পরিমাণ হিট ফ্লো হবে, একই পরিমাণ হিট ফ্লো। হিট ফ্লো বলতে আমরা এখানে বুঝাচ্ছি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, হ্যাঁ, মানে একক সময়, তার মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে এখানে। সো এইটার জন্য প্রথম যে আমাদের ইকুয়েশনটা, সেটা আমরা অলরেডি দেখে আসছি লাস্ট ক্লাসে, যে ফুরিয়ার ল অফ কন্ডাকশনের জন্য, যে Q = -KA del T by del X, del T by del X। এই ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে আমাদের একটা ওয়াল যদি চিন্তা করি, যেমন একটা থিকনেসের একটা ওয়াল, সেই ম্যাটেরিয়াল আছে, তার ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি K, এবং এই ওয়ালের বাম পাশে ওয়ালের টেম্পারেচার যদি T1 হয় আর ডান পাশে ওয়ালের টেম্পারেচার যদি T2 হয়, তাহলে যেহেতু এটা হায়ার টেম্পারেচার, T1টা বড়, T2 যদি ছোট হয়, হিটটা সবসময় বাম দিক থেকে ডান দিকে যাবে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার যাবে। যে পরিমাণ হিটটা যাবে সেটা একটা ফিক্সড কনস্ট্যান্ট, একটা ঠিক আছে, একই রেটে যাবে। তার মানে কিউ এখানে যা আমরা এখানেও তা লিখছি, কারণ একই পরিমাণ হিট। আমরা যখন ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছি, খেয়াল করো, ফ্লুইড মেকানিক্সে কন্টিনিউটি ইকুয়েশন একটা ছিল তোমাদের, কিউ সমান, সেখানেও একটা বড় হাতের একটা কিউ ছিল, যে ফ্লো রেট। তার মানে ফ্লুইড যে দিক দিয়ে ঢুকতেছে, ইনলেটে এবং আউটলেটে যেটা বের হচ্ছে সেটা একই থাকবে, সেটা কন্টিনিউটি, সেটাও স্টিডিও স্টেট। আমরা এখানে একই জিনিস স্টিডিও স্টেটে চিন্তা করছি, যে পরিমাণ হিট এদিক দিয়ে ঢুকবে, ঠিক সেই পরিমাণ হিটটা এই ডান পাশের ওয়াল দিয়ে বের হয়ে চলে যাবে। এই যে ছবিটা দেখছি আমরা, তার জন্য যদি আমরা ফুরিয়ার লটাকে যদি ডিফাইন করি, তাহলে আমাদের গতকালকে লাস্ট ক্লাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে Q = -KA del T by del X। K হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল, এ হচ্ছে এই ওয়ালের এরিয়া। এখানে তো একটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু এরিয়া বলতে আমরা আসলে বুঝাচ্ছি এই লাইন যেটা দেখছো তার সাথে পারপেন্ডিকুলার, এখানে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার যে ইয়াটা থাকবে সেটা, তার সাথে এটা গুণ করলে এই লেন্থ বা হাইট যেটা বলো সেটা, তার সাথে পারপেন্ডিকুলার হাইট লেন্থটা থাকবে, এটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এরিয়া। সো এবং এটা কনস্ট্যান্ট, তার মানে এই পাশে যে পরিমাণ এরিয়া, ডান পাশে কিন্তু আমরা একই পরিমাণ এরিয়া ঢুকছি। সো এই এরিয়া দিয়ে ঢুকছে পারপেন্ডিকুলার টু দ্য হিট ফ্লো। এবং del T by del X, del T হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, দ্যাট মিন্স T1 - T2 সেটা হবে, আর del X হচ্ছে থিকনেস, এই ওয়াল দুটার এই যে সারফেস যেটা আছে তার মধ্যবর্তী দূরত্ব সেটা। এখন আমরা যদি এটাকে একটু সাজানোর চেষ্টা করি, তাহলে এখানে লেখা যাবে যে এইটাকে -KA by del X, আর এখানে লেখা যাবে ডেল্টা T কে লেখা যাবে T2 - T1, মানে মাইনাসটা চলে যাবে যদি T1 - T2, ঠিক আছে। সো T2 - T1। সো এই হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এখন ভালো মতো একটু খেয়াল করো এই জায়গাটা, যে টেম্পারেচার ডিফারেন্স আমরা এই ইকুয়েশনটা লিখেছি। এখন আমরা যদি এই জিনিসটাকে যদি আরো কয়েকটা ওয়ালে বা আরো কয়েকটা থিকনেসের কনসেপ্টে চিন্তা করি, মনে করো একটা ওয়াল বা থিকনেস আছে, তার সাথে আরেকটা আছে, তার সাথে আরেকটা আছে, একটার সাথে লাগানো। তার মানে তুমি যদি তোমার এই বাসার রুমের সামনে যে রুমে যে ওয়ালটা আছে, সেই ওয়ালটাকে যদি চিন্তা করো, এই ওয়ালের মধ্যে কি কি আছে, প্রথমে প্লাস্টার আছে, তারপরে তো ব্রিক ওয়াল আছে, আবার ওই পাশে প্লাস্টার আছে, তার মানে 3টা লেয়ার। তার মানে 3টা লেয়ার, তুমি যে ওয়ালটার কথা দেখছো সেটার মধ্যে 3টা লেয়ার আছে, একটা এই পাশে প্লাস্টার, মাঝখানে একটা ওয়াল, ব্রিক ওয়াল, ব্রিক, তার পাশে আবার ওই পাশেও প্লাস্টার আছে, তার মানে 3টা লেয়ার আছে। এরকম যদি কনসেপ্ট হয়, এরকম এখানে 3টা লেয়ার, একটা হচ্ছে A, একটা হচ্ছে B, একটা হচ্ছে C। সো এখানে আমরা তাহলে কয়টা সারফেস পাচ্ছি? 4টা সারফেস পাচ্ছি। মানে এখানে একটা লেয়ার ছিল, সারফেস ছিল দুটো, T1 আর T2, মানে 1 আর 2, এখানে 4টা হবে, তার মানে বাম পাশেরটা 1, তারপর 2, 3, 4, এবং আমরা এটাকে 3টা লেয়ার যেহেতু আমরা নামকরণ করছি A, B আর C। এবং হিট ফ্লো আগের মতোই যাবে,
যা ঢুকবে সেটা এই দিক দিয়ে বের হয়ে চলে যাবে। সো কনসেপ্ট একই। সো টেম্পারেচার এটা যদি T1 হয়, এটা T2, এটা T3, এটা T4। সো আলটিমেটলি এই টেম্পারেচার প্রোফাইলটা সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার যাবে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। এটা কতটুকু নামবে এটা ডিপেন্ড করছে আর এখানকার ম্যাটেরিয়াল প্রপার্টিজ উপরে বা থার্মাল কন্ডাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর উপরে। সো আমরা এখানে এটা দেখাচ্ছি যেভাবে সে নামতেছে এবং এখানে আলটিমেটলি টেম্পারেচার। এটাকে যদি আমরা দেখি তাহলে এখানে আলটিমেটলি বলতে পারি যে এই জায়গার জন্য এই ওয়াল বাম পাশের ওয়াল তাহলে 1 দিয়ে যেটা ঢুকবে 2 দিয়ে কিন্তু একই পরিমাণ বের হবে। তাহলে কিউ এদিক দিয়ে যা ঢুকবে 2 নম্বর দিয়েও কিন্তু একই পরিমাণ কিউ বের হয়ে যাবে। তাহলে আমরা এই শুধু প্রথম ওয়ালটা বা প্রথম সেগমেন্টটার জন্য যদি চিন্তা করি, তাহলে কিউ সমান লেখা যাবে মাইনাস কে এ বলতে এখানে সাবস্ক্রিপ্ট, এ বলতে এই যে এই ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে, তার সাথে এরিয়া এ ইন্টু T2 মাইনাস T1 ডিভাইড বাই ডেল এক্স এ। ডেল এক্স বলতে এখানকার থিকনেস, এ বলতে এই এ জোনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। একইভাবে তুমি যদি 2 নম্বর মানে এটার জন্য চিন্তা করো তাহলে কি হবে, কিউ এদিক দিয়ে ঢুকবে, তাহলে বলো দেখি কি হবে ইকুয়েশনটা। একজন 2 থেকে 3 এ যাচ্ছে, কিউ যাচ্ছে মাইনাস কে এ বি, এ না এটা তো বি, বলো এটা বি, মাইনাস কে এ বি, কে এ বি না তো KBA sir minus KB হ্যাঁ হ্যাঁ কে বি minus T2 T3 minus T2 divided by del X del বি। ভেরি গুড, হ্যাঁ ডেল এক্স বি। তার মানে তুমি জাস্ট এখানে এর জায়গায় বিটা বসাচ্ছ আর কিছু না, আর এখানে T2 আর T1 এর জায়গায় বসাচ্ছ T3 মাইনাস T2। একইভাবে 3 আর 4 এর যদি চিন্তা করো তাহলে T4 মাইনাস T3 হবে, আর এখানে এটা সি বলবে একইভাবে। তার মানে আমি এখানে 3টা পাচ্ছি, এভাবে 3টা পাচ্ছি। এখন এটাকে যদি আমি কনসেপ্টুয়াল জুড়ে যদি চিন্তা করি, আমরা এরকম 3টা পাবো, 3টা লেয়ার, এবং আমরা যদি এই 3টা ইকুয়েশনকে সলভ করি, এই 3টা ইকুয়েশনকে সলভ করি, কিউ তো সবার জন্য সমান, আমি 3টা ইকুয়েশনকে যদি সলভ করি আলটিমেটলি এখান থেকে যেটা কিউ পাওয়া যাবে সেই কিউটা হচ্ছে T1 মাইনাস T4। দেখো T1 মাইনাস T4 এখান থেকে ডিভাইড বাই ডেল এক্স কে এ বাই কে এ, ডেল এক্স বি বাই কে বি এ এন্ড ডেল এক্স সি বাই কে সি এ। আমি আরেকটু পরে এটা আবার ডিটেইলস একটু বলবো নিচে টান করব। তাহলে কি হলো, তাহলে যেটা হয় যে আমরা এই ইকুয়েশনটা যেটা আছে এই 3টা ইকুয়েশনটা সামেশন সবগুলোর, হ্যাঁ এটা কি সবগুলোর সামেশন? হ্যাঁ সামেশন, হ্যাঁ আলটিমেটলি সামেশনে আসছে, ঠিক আছে ঠিক আছে সামেশনে আসছে। আমরা কি নেগেটিভ সাইনটা উঠাই দিছি দেখে T1 T4 হইছে। হ্যাঁ দ্যাটস রাইট T4 T1 এর জায়গায় T1 T4 আসছে। তাহলে আমি এতে একটু পরে আসতেছি নিচের অংশটুকুতে। তার মানে আমরা এইভাবে একটা জিনিস পাচ্ছি যে দেখো আলটিমেটলি এখানে এই যে এই লাস্টেরটা আর ফার্স্টেরটা টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই সামথিং T1 T4। তার মানে এই যে দুটো এক্সট্রিম যে লেয়ার আছে মানে পজিশন আছে বাম পাশের এবং ডান পাশের এক্সট্রিম দুটো পজিশন, তার টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই সামথিং বলছি আমি, এখন সামথিং বলছি আমি, এটা একটু পরে আসতেছি সামথিং। তাহলে এইভাবে আমরা যদি ডিফাইন করি তাহলে আমরা এখানে কিউ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা একটু খেয়াল করি, আমরা ওহমস ল জানি, ঠিক আছে, আমরা ওহমস ল জানি। ওহমস লতে আমাদের কি আছে জানি আমরা, সেটা হচ্ছে যে V ইকুয়ালস টু IR, মানে এখানে ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ফ্লো ইনটু রেজিস্ট্যান্স, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা এটাকে যদি একটু সাজায় লিখতে চাই তাহলে I সমান লেখা যায় V ডিভাইড বাই R। V ডিভাইড বাই, এটা ওহমস ল, ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক্যাল কোর্সে পড়ে আসছে সেটা। তাহলে এখানে কি জিনিসটা আসে, কারেন্ট ফ্লো, I হচ্ছে কারেন্ট ফ্লো, হ্যাঁ, ডিভাইড ইকুয়ালস টু V হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমরা জানি, ডিভাইড বাই রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স যদি ভাগ করো তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কারেন্ট ফ্লো। ঠিক হিট ট্রান্সফারে আমরা একই মেথোডোলজি, আমরা এখানে যেটা ডিফাইন করছি একই রকম, কারেন্ট ফ্লো জায়গায় বলছি হিট ফ্লো, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমরা সেখানে বলছি যে এটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স, তো আমরা এখানে বলছি থার্মাল পোটেনশিয়াল ডিফারেন্স, আর এখানে রেজিস্ট্যান্স বলছি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এখানে আমরা বলছি থার্মাল রেজিস্ট্যান্স। একই ওহমস ল যেটা দেখছো একই জিনিসের মতো সূত্রটাই আমরা এখানে পাচ্ছি, হিট ফ্লো ইকুয়ালস টু পোটেনশিয়াল মানে থার্মাল পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই থার্মাল রেজিস্ট্যান্স। এখান থেকে আমরা হিট ফ্লোটা পেয়ে যাব। হিট ফ্লোটা কি আমাদের কিউ, হিট ফ্লোটা আমাদের কি কিউ, আমরা কিউ পেয়ে যাবো। এই যে কি এখন আমি এখানে দেখাচ্ছি এটা যে কিউ সমান হচ্ছে ডেল টি বাই ডেল এক্স বাই কে এ। তাহলে এখন তুমি যদি খেয়াল করো এই কিউটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো বা এখানে আমার যেটা আমরা বলছি হিট ফ্লো, আর ডেল্টা টি যেটা আমরা বলছি থার্মাল পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা ওহমস ল আছে যেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি ভোল্টেজ, আমরা এখানে ডেল্টা টি পাচ্ছি। আর নিচে যেটা ছিল সেটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স, আমরা এখানে যেটাকে বলছি ডেল এক্স বাই কে এ, এই অংশটুকুকে বলছি থার্মাল রেজিস্ট্যান্স। আমি আবার একটু পরে আসি, এখন তুমি যদি এই ইকুয়েশনটা খেয়াল করো, এখন
এই যে ডেল্টা টি, কিউ সমান ডেল্টা টি, আর এটাকে যদি আমি নিচে নিয়ে আসি কে এ বাই ডেল এক্স, এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কি হবে, ডেল এক্স বাই কে এ, তাই না? ইয়েস স্যার। ডেল এক্স বাই কে এ হয়ে যাবে। তাহলে এইটাই আমরা এখানে দেখাচ্ছি যে ডেল এক্স বাই কে এ। তার মানে আমার আলটিমেটলি এখানে আমি যদি এটার সাথে মিলানোর চেষ্টা করি ইলেকট্রিক্যাল ওহমের লর সাথে, তাহলে আমার রেজিস্ট্যান্সটা কত এখানে, রেজিস্ট্যান্সটা ডেল এক্স বাই কে, ডেল এক্স বাই কে, এটাই আরটাই হচ্ছে আমার ডেল এক্স বাই কে এ। এই ডেল এক্স বাই কে এ এটা দিয়ে আমি ডিফাইন করছি আমার থার্মাল রেজিস্ট্যান্স। তার মানে এখন আমি যদি আবার এই ছবিতে আসি, আমি যদি এরকম লেয়ার একটা জানি, তার থার্মাল কন্ডাক্টিভিটি যদি জানি, তার এরিয়া যদি জানি, তার থিকনেস যদি জানি, তাহলে আমি কি করতে পারি, এখান থেকে সরাসরি তার রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স বের করতে পারি। তাহলে কি হবে থার্মাল রেজিস্ট্যান্স, এই থিকনেস ডিভাইড বাই কে মানে থার্মাল কন্ডাক্টিভিটি ইনটু এরিয়া। তার মানে ডেল এক্স ডিভাইড বাই কে ইনটু এ, এটাকে আমরা বলছি থার্মাল রেজিস্ট্যান্স সরাসরি। সো এখন তুমি যদি দেখো এখানে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি, এই যে একটু আগে যে তিনটা লেয়ারের জন্য ইকুয়েশন যেটা পেয়েছি, তাহলে এখন তুমি দেখো যে T1 মাইনাস T4 এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বা আমরা যেটা বলছি এখন এটা থার্মাল কি বলে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা T1 মাইনাস T4 টেম্পারেচার ডিফারেন্স, এটা ডিভাইড বাই আমরা বলছি রেজিস্ট্যান্স। তার মানে তুমি এখন যদি দেখো ডেল এক্স বাই কে এ এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, ডেল এক্স বাই কি এটা আরেকটা রেজিস্ট্যান্স, ডেল এক্স সি বাই কে সি এ এটা, এই তিনটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স। তার মানে আমার এই কি হলো, এই লেয়ারের জন্য একটা রেজিস্ট্যান্স, এই লেয়ারের জন্য একটা রেজিস্ট্যান্স, এই লেয়ারের জন্য একটা রেজিস্ট্যান্স। আমি এটা কি করলাম, যোগ করলাম, রেজিস্ট্যান্স গুলো যোগ করলাম। তার মানে এটা জিনিসটা আসছে এটা সিরিজে আসছে, আমি এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। ইলেকট্রিসিটি সার্কিটে তোমরা পড়ে আসছো, রেজিস্ট্যান্স যদি একটার পর একটা থাকে আমরা সিরিজে থাকে আমরা যোগ করে দিই, জাস্ট যোগ করে দিই। তার মানে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই আর একটা রেজিস্ট্যান্স আছে, এই আর একটা রেজিস্ট্যান্স, আমি তিনটা রেজিস্ট্যান্স যোগ করে দিই। কথাটা ক্লিয়ার? জি স্যার। তিনটার তার মানে তোমার যতগুলো লেয়ার থাকবে তুমি প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের করবে, বা তিনটা চারটা রেজিস্ট্যান্স মানে লেয়ার থাকে, তার চারটা লেয়ারের জন্য তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স বের করবা। দেন এটা সিরিজে যেহেতু আছে তুমি জাস্ট যোগ করে দেবে, যোগ করলে যোগফল যেটা আছে সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স মানে পোটেনশিয়াল ডিফারেন্স বা টেম্পারেচার ডিফারেন্সটা দিয়ে ভাগ করলেই এটা আমার হিট ফ্লোটা চলে আসবে। সো এটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, এবং এটাই আমরা বলেছি যে ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে আমাদের অ্যানালজি, ঠিক আছে, যে আমরা টেম্পারেচার ডিফারেন্স দেখবো দুইটা এক্সট্রিম সাইডের, এবং তার মধ্যবর্তী যে যতগুলো লেয়ার থাকবে তার সবগুলো লেয়ারের থার্মাল রেজিস্ট্যান্সের যোগফল ইকুইভ্যালেন্ট যেটা, ঠিক আছে। আমার যদি দুটো রেজিস্ট্যান্স থাকতো তাহলে দুটো রেজিস্ট্যান্সের যোগফল হবে, তিনটা যদি থাকে তিনটে যোগফল হবে, চারটা থাকলে চারটা হবে, হোয়াটএভার। ক্লিয়ার কথা? ঠিক আছে। আর লাস্টের জিনিসটা আরেকবার রিপিট করবেন। মানে যতগুলো লেয়ার থাকবে আমি সেখানে লেয়ার গুলো যোগ করবো, যদি একটার পর একটা থাকে আমি যোগ করে যাবো সিরিজের মতো করে, একটার পর একটা থাকলে যোগ করে যাবো। একটু ক্লিয়ার করি, আমরা প্যারালাল রেজিস্ট্যান্স দেখি। তাহলে ওখানে ছিল দেখো একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার, একটা লেয়ারের পরে এ, তারপর বি, তারপর সি, একটার পরে হিট একদিকে, এটা প্রত্যেকটার এরিয়া আমরা সমান ধরেছি, প্রত্যেকটা এরিয়া সমান ধরেছি এখানে। এখন এখানে ডেল এক্সটা কি ছিল স্যার? ডেল এক্স বলো দেখি, কে বলো ডেল এক্স কি? তা ওয়ালের থিকনেস, ওয়ালের থিকনেস, ঠিক আছে। আমি তুমি যে লেয়ারটা চিন্তা করছো সেই লেয়ার থিকনেস। এখানে ডেল এক্স এ যেটা, যে ডেল এক্স এ তার মানে এই যে মানে এ বলতেছি যেটা, এই অংশটুকু তার থিকনেস এই জায়গায়, ঠিক আছে। আবার বি যেটা আছে তার জন্য ডেল এক্স বি বলেছি, সি এর জন্য ডেল এক্স সি বলেছি, থিকনেস ওয়ালের বা যে লেয়ারটা আছে লেয়ারের থিকনেস। আমরা এখন এখানে থেকে আরেকটু যদি ডিফারেন্ট করে দেখি, এখন এটা হচ্ছে আমাদের প্যারালাল। এখন যদি প্যারালাল চিন্তা করো, এই পাশে আমার এখানে হিট যদি থাকে, সেই হিটটা এখন বাম দিক থেকে ডান দিকে যাবে, কিন্তু আমার লেয়ারটার মধ্যে আমি দুটো ভাগ করেছি, উপরে নিচে উপরে নিচে। তার মানে এটা এদিক থেকে যাওয়ার সময় এই হিটটা ভাগ হয়ে যাচ্ছে, এবং এখানে তোমার হচ্ছে একটা ম্যাটেরিয়াল এক নম্বর, দুই নম্বরটা আরেকটা ম্যাটেরিয়াল। এই ওয়ানটাকে আমরা বলছি ম্যাটেরিয়ালটার থার্মাল কন্ডাক্টিভিটি K1, এটা থার্মাল কন্ডাক্টিভিটি বলছি K2, এবং দুটো লেয়ারের থিকনেস সেম ডেল্টা এক্স, দুটো লেয়ারের থিকনেসটা সেম, সেটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এখন আমি যদি দেখি যে এইখান থেকে যখন হিটটা যাবে তার থার্মাল রেজিস্ট্যান্সটা কত হবে, ডেল এক্স বাই কে এ, তাই তো? यस सर। হ্যাঁ, তার ডেল এক্স হচ্ছে এটা, আর কে এর জায়গায় আমরা লিখবো K1, আর এই এরিয়াটা হচ্ছে তার A1। একইভাবে এদিক থেকে সে যখন যাবে তার রেজিস্ট্যান্সটা হবে ডেল এক্স ডিভাইড বাই K2 ইনটু A2, তাই তো? সো এই হিটটা এদিক থেকে গিয়ে দুই ভাগে যাচ্ছে। এখানে যদিও টেম্পারেচার T1,
এদিকে টেম্পারেচার T2 সেম টেম্পারেচার T1 এখানে T2 আর পাম্প লেয়ারে তোমার হচ্ছে T1 একই টেম্পারেচার এখানে এই দুইটা লেয়ারের টেম্পারেচার কিন্তু সেম এখানে ডান পাশের এই দুইটা সাইডের টেম্পারেচার সেম কিন্তু যখন যাবে হিটটা এদিক দিয়ে ভাগ হয়ে যাবে এদিক দিয়ে ভাগ হবে তার মানে আলটিমেটলি এটা প্যারালাল সার্কিটের মতো চিন্তা করা যায় এখান থেকে T1 ছিল T1 থেকে সে ভাগ হয়ে দুই ভাগে যাচ্ছে দেন আবার এখানে সে T2 তে সে মিলিত হবে তার মানে এটা হচ্ছে প্যারালাল তার মানে আমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে চিন্তা করি তাহলে এইভাবে হিট ফ্লোটা যাবে যে দুই ভাগ হয়ে যাবে একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2 Q1টা এদিক দিয়ে ঢুকবে বের হয়ে যাবে আলটিমেটলি আমি এখান থেকে টোটাল Q পাবো ঠিক আছে তাহলে এখন আমার যদি এখানে আমি রেজিস্ট্যান্স বের করব এখানে রেজিস্ট্যান্স তাহলে এখন আলটিমেটলি এটা আমরা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে কি করছি এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছো না ইয়েস স্যার সেটা কি 1/R1 + 1/R2 তাই তো প্যারালাল এই যে এখানে আমি যেটা বাম পাশে যে লিখেছি আমার কার্সর যেখানে আছে তাহলে 1/R টোটাল বা ইকুইভ্যালেন্ট যেটা রেজিস্ট্যান্স সেটা সমান হচ্ছে 1/R1 + 1/R2 সো আমি এখান থেকে যোগ করলে এই রেজিস্ট্যান্সটা বের করব বের করলে আমার সেই সূত্র একই T1 - T2 / R মানে এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা টেম্পারেচার থার্মাল এই দুইটা লেয়ারের বাম পাশে এবং ডান পাশে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল এই জায়গায় এখন পর্যন্ত বলে যা বললাম সব ক্লিয়ার কিনা না তো বুঝলে আবার বলা আমি বলবো কোন জায়গায় ক্লিয়ার স্যার ক্লিয়ার অন্য কেউ বাকিরা আচ্ছা গুড Clear, থ্যাংক sir. ইউ আচ্ছা ঠিক আছে সো এখন দেখি যদি ক্লিয়ার হয় আমাকে একটা অ্যানসার দাও আগের দিনে ক্লাস করেছো খাতায় হয়তো কিছু লেখা আছে এটা হচ্ছে ফুরিয়ার ল ছিল এটা হচ্ছে কন্ডাকশনের জন্য কনভেকশনের জন্য কি সূত্র ছিল মনে আছে স্যার নিউটনস ল অফ কুলিং হ্যাঁ কুলিং হ্যাঁ ভেরি গুড হ্যাঁ কি ছিল সূত্রটা স্যার কিউ কনভেকশন ইকুয়াল টু এইচ ইনটু এরিয়া ইনটু টেম্পারেচার ডিফারেন্স ভেরি গুড তার মানে তুমি যেটা বললে সেটা হচ্ছে কিউ সমান ছিল এখানে এইচ এ ডেল্টা টি এটা সূত্রটা ছিল একটু খেয়াল করো কিউ ইকুয়ালস টু এইচ এ ডেল্টা টি এটা ছিল খাতায় লেখো সবাই যার সামনে খাতা আছে কাগজে লেখো কিউ সমান এইচ এ ডেল্টা টি তাহলে এখন আমি যদি এই ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যদি চিন্তা করি তাহলে এখানে রেজিস্ট্যান্স কত হবে বলো দেখি স্যার 1/HA ভেরি গুড 1/H তার মানে আমি যদি কি বলে কোশ্চেনটা বুঝুন স্যার এখন বুঝাচ্ছি আমি স্ক্রিনটা শেয়ার করি স্ক্রিন আসছে ডক ফাইলে একটা আসছে না আসলে না স্যার আবার দিচ্ছি। আমরা যেটা বলছি দেখো খেয়াল করো যে নিউটনের কুলিং ল যেটা আমরা কনভেক্টিভ হিট ট্রান্সফার কনভেকশন যেটা হিট ট্রান্সফার ঠিক আছে এটার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু ছোট হাতের আমি কিউ সমান যদি দেখি কিউ ইকুয়ালস টু আচ্ছা বড় হাতের আসছে তারপর এইচ এ তারপর কি ছিল ডেল্টা টি মানে T2 মাইনাস বা T1 মাইনাস T2 তাই তো ঠিক আছে ইয়েস স্যার এটা ছিল গতকালকে আমরা লাস্ট ক্লাসে পড়েছি কিউ সমান এখন আমি এটাকে বলছি যে আজকে যে এইটা কি আমি এখন এই যে আমরা যেটা ওহমস লর মতো যেটা দেখালাম সেরকম করতে চাচ্ছি তাহলে ওহমস লতে সূত্র অনুসারে কি হবে সূত্র অনুসারে কি হবে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কি বলে হিট ফ্লো বা কারেন্ট ফ্লো ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স মানে আমরা বলতে পারি যে কিউ ইকুয়ালস টু আমি যদি বলি এটা এই যে পোটেনশিয়াল ডিফারেন্স তার মানে আমি এখানে বলতে পারি এই যে টেম্পারেচার ডিফারেন্স এটা হচ্ছে T1 মাইনাস T2 কথার কথা এভাবে লিখলাম সংক্ষেপে আর বাকিটা তাহলে কি হবে এটা রেজিস্ট্যান্সটা তার কি হবে এই অংশটুকু আমি কি করব নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসলে কি হবে 1/H by A 1/H বাই মানে 1/H into A হ্যাঁ 1/H এটা 1 সরি এটা হচ্ছে 1 ডিভাইড বাই H কথা ক্লিয়ার এটা Yes, sir. তাহলে এখানে রেজিস্ট্যান্সটা তাহলে কি হলো 1/HA. 1/H তাহলে এটা হচ্ছে কনভেকশনের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে 1/H তাহলে আমি আবার একটু ঠিক করে এখানে লিখি নিচে ফর কনভেকশন আমি রেজিস্ট্যান্স বলছি রেজিস্ট্যান্স তাহলে কি আসলো ইকুয়ালস টু 1 আমি এভাবে লিখলাম এখন H ঠিক আছে 1/H
তাই না? আর ফর কন্ডাকশন কি বলছিলাম, রেজিস্ট্যান্স কি হবে, কি বলেছি একটু আগে? Del delta X x by by K. k. ভেরি গুড, ডেল এক্স বাই কে। তার মানে আমি যদি এভাবে লিখি যে ডেল এক্স বাই কে, তার মানে আমি এখানে যদি লিখি ডেল এক্স, সিম্বল কোথায় আছে, ডেল আমি ডেল লিখলাম ডেল এক্স বাই কে, তাই তো? কি বোঝা যায় কথা আমার? স্যার এই হ্যাঁ। রেজিস্ট্যান্সটা তো সরি স্যার ওহমস ল অনুযায়ী তো স্যার আমরা এটা রেজিস্ট্যান্সটা মানে তুলনা করে এইভাবে লিখলাম স্যার। হ্যাঁ হ্যাঁ এটা কি আসলে স্যার মানে রেজিস্ট্যান্স এরকম কিছু বুঝাইতেছে স্যার এটা? হ্যাঁ অবশ্যই রেজিস্ট্যান্স বুঝাচ্ছে, আমি এখন দেখাবো রেজিস্ট্যান্স বুঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই এতটুকু ক্লিয়ার কিনা বলো, তুমি রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করছি, এটা কি তোমার ক্লিয়ার কিনা বলো? জি স্যার জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন তুমি চিন্তা করো আমার ওহমস লতে রেজিস্ট্যান্স বাড়লে হিট কারেন্ট ফ্লো বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে, কমবে, খুব সিম্পল। আমি যদি এখন আবার আমার ফাইলে আসি আগেরটাতে, তাহলে আমরা এই যে ওহমস ল যেটা দেখলাম সেখানে যদি আসি, এই যে এখানে ভি আই ইকুয়ালস টু ভি ডিভাইড বাই আর, যদি বাড়ে পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম থাকে তাহলে কারেন্ট কমবে, আর যত কমবে কারেন্ট ফ্লো তত বাড়বে। এটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে অনেক করে আসছি এবং আমাদের এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। তার মানে এখন তুমি দেখো তোমার যদি রেজিস্ট্যান্স যদি বাড়াও, এখন এই হিট ট্রান্সফারের ক্ষেত্রে যদি আমি যদি রেজিস্ট্যান্স বাড়াই তাহলে হিট ফ্লো বাড়বে না কমবে? এইটা যদি রেজিস্ট্যান্স বাড়লে কমবে, খুব সিম্পল, কমবে স্যার। কমবে। তাহলে এখন আমি রেজিস্ট্যান্স যদি বাড়াই তাহলে হিট ফ্লো কমবে। এখন রেজিস্ট্যান্সের সমান হচ্ছে কি ডেল এক্স বাই কে, ডেল এক্স বাই কে। তাহলে আমার রেজিস্ট্যান্স আমি এখন বাড়ানোর চেষ্টা করতেছি, কি বাড়ালে রেজিস্ট্যান্স বাড়বে এখানে এই ইকুয়েশনে? আর এরিয়া বাড়ালে, এরিয়া থিকনেস বাড়াইলে, ডেল এক্স বাড়ালে, থিকনেস বাড়ালে স্যার। এরিয়া না কিন্তু থিকনেস, thickness. হ্যাঁ থিকনেস বাড়ালে ডেল্টা এক্স বাড়লে আর বাড়বে, ডেল্টা এক্স বাড়বে আর বাড়বে। এখন তো মানে ডেল্টা এক্সটা তাহলে কি, ডেল্টা এক্সটা কি? লেয়ার থিকনেস। লেয়ার থিকনেস। তার মানে এখন মনে করো একটা হিট পাইপের মধ্যে দিয়ে মনে করো হট স্টিম যাচ্ছে, তার মানে তুমি যদি এখানে লেয়ার একটা দাও, যেমন করো 0.5 মিলিমিটার কথা বা 1 মিলিমিটার একটা লেয়ার দিচ্ছ, তার মানে এখানে যে পরিমাণ হিট ফ্লো আপনি হাতে টাচ করলে যে পরিমাণ গরম অনুভব করবে, এখন লেয়ারটাকে তুমি যদি 3 গুণ বাড়াও তাহলে গরমটা কি সেরকম অনুভব হবে? না স্যার। না স্যার। ভেরি গুড। তার মানে থিকনেস বাড়ানোর সাথে সাথে তুমি হাতে যেটা ফিল করছো সেটা কম, কিউ কমে যাচ্ছে তাই না? তুমি মনে করো সাপোজ একটা গরম একটা কেটল বা পাত্র বা গ্লাস ধরলাম, গ্লাস তুমি মনে করো স্টিলের একটা গ্লাসের মধ্যে তুমি গরম পানি নিচ্ছ, হাতে টাচ করলে কি হবে? অসম্ভব গরম মনে হবে। কিন্তু এর মধ্যে তুমি যদি মনে করো একটা কাপড় দিয়ে বা অন্য কোনো একটা ম্যাটেরিয়াল হাতে রেখে তুমি যদি টাচ করো, তাহলে কি গরম কম মনে হবে না? ইয়েস স্যার। কেন মনে হবে? কারণ তুমি এই ওয়ালের, হ্যাঁ তুমি ওই ওয়ালের সাথে গ্লাসের বা ওয়ালের সাথে তোমার হাতের মধ্যে একটা মাঝখানে একটা থিকনেসের কিছু একটা দিচ্ছ, ঠিক আছে? এখন এই থিকনেসের উপর ডিপেন্ড করছে, মানে থিকনেস যত বাড়বে এই হিট ফ্লোটা তুমি তত কম অনুভব করবে, খুব সিম্পল ওয়ে। আবার যদি দেখো তুমি বললে যে স্যার এই যে ডেল্টা এক্স বাড়লে আর বাড়বে, আর বাড়লে কিউ কমবে, আর কিভাবে আবার বাড়তে পারে? এরিয়া কমাই দিলে স্যার। এরিয়া কমাই দিলে হবে, আবার এট দ্য সেম টাইম কে কমালে হবে? থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি যদি কম হয় তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়বে, ঠিক আছে? তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি কি আমরা গতকালকে ক্লাসে পড়ে আসছি? হিটটা কিভাবে সে ট্রান্সফার করছে, তাই তো? তবে সে কত ভালো মানে থার্মাল কন্ডাক্টর, মানে সে কত ভালোভাবে হিটটাকে নিতে পারতেছে, ফ্লো করতে পারতেছে। তার মানে আমার যদি যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করবো তার থার্মাল কন্ডাক্টিভিটি যদি কম হয়, তার মানে সে হিট ফ্লো করতে পারছে না, হিটটা ট্রান্সফার করতে পারছে না। তার মানে এই কে কম, তার মানে সে হিটটা ধরে রাখতেছে, হিটটা ছাড়ছে না সে। তার মানে কি আর বেড়ে গেল, আর বেড়ে যাওয়াতে কি হবে? কিউ কমে যাবে। তার মানে আমি যদি ইনসুলেটর ইউজ করি, এখন যেটা তোমরা একজন অলরেডি বললাম মাঝখানে কথা, আমি যদি ইনসুলেটর কে এর মান কি অনেক কম, এর মান যদি অনেক কম হয় তাহলে আর এর মান অনেক বাড়বে, আর আর এর মান বাড়লে কি হবে? কিউ কমবে। তার মানে তুমি যদি ইনসুলেটর ইউজ করো তার মানে হিট ফ্লোটা কমবে। তার মানে তুমি যত ধরনের হিট ফ্লো দেখো তার মধ্যে আমি চেষ্টা করি যে এরকম এমন ম্যাটেরিয়াল ইউজ করার জন্য যার থার্মাল কন্ডাক্টিভিটি কম, আর কম হলেই রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে হিট ফ্লোটা কম হবে। যেমন তো আমি কত এর আগে ক্লাসে বলেছিলাম, মনে করো ফ্রাই প্যানের হ্যান্ডেল যেটা তুমি চাচ্ছ যে এখানে যাতে তোমার না হয়, তুমি এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যার কে এর মান অনেক কম এবং থিকনেস আবার যেন বেশি হয়, তাহলে আলটিমেটলি আর বাড়বে, আর বাড়লেই কথা ক্লিয়ার এতটুকু? ইয়েস স্যার। এটা যাই বলছি তুমি ফিজিক্যাল চিন্তা করো, এটা এমন একটা সাবজেক্ট
তুমি তোমার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছ। আমরা অনেক সাবজেক্ট পড়ে আসি কিন্তু আশেপাশে আমরা ধরতে পারি না, হয়তো অনেক সময় চিন্তা করে বুঝতে হয় যে এটা এরকম হবে, কিন্তু এটা তুমি তোমার আশেপাশে যত জিনিস আছে তার সাথে তুমি মিলাতে পারবে। কনসেপ্ট না ক্লিয়ার হওয়ার কোনো কারণ নেই, একটু চেষ্টা করলে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো তুমি প্র্যাকটিক্যালি ফিজিক্যালি যা দেখছো তার সাথে মিলানোর চেষ্টা করো। সো তুমি একটা গরম মনে করো মাইক্রোওভেন থেকে তুমি একটা খাবার গরম করে এখন বের করবে, হাতে ধরলে অনেক গরম, তুমি একটা কাপড় দিয়ে ধরতেছো, তার মানে কি তুমি মাঝখানে একটা লেয়ার দিচ্ছ, ডেল্টা এক্স বাড়লো, তার হিট ট্রান্সফার কমে গেল। বা তুমি যদি এমন একটা ম্যাটেরিয়াল দিলা, হয়তো পাতলা কাগজই দিলে, হয়তো এমন একটা কাগজের কথা চিন্তা করছো বা এমন একটা কাপড়ের কথা চিন্তা করছো যার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক কম, তার মানে তোমার হাতে হিটটা হয়তো লাগছে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুটা কেস আমরা দেখলাম, সেটা হচ্ছে যে তোমার সিরিজ এন্ড প্যারালাল। সিরিজ প্যারালাল ক্লিয়ার তোমাদের সবার কাছে? তাহলে আমাদের অঙ্ক করতে গেলে কোনো সমস্যা হওয়ার কথা না। যখন আমরা দেখবো যে এরকম একটার সাথে একটা লেগে আছে, মানে সিরিজে আছে, তখন আমরা জাস্ট সিম্পল যোগ করে দেবো ইলেকট্রিক্যাল সার্কিটের মতো। আর যখন দেখবো যে প্যারালাল, তখন এরকম আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেন এই ইকুয়েশনে বসাবো, দেন আমরা এই ইকুয়েশনে বসাবো যে আমাদের যে ওহম সিরিজের লটা আমরা যেটা বললাম যে কিউ ইকুয়ালস টু থার্মাল বা পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। এখানে কিন্তু টোটাল রেজিস্ট্যান্সটা বলবে, এবং এটা হচ্ছে প্যারালালের জন্য করলে সে প্যারালালের জন্য ইকুইভ্যালেন্ট বের করে এখানে বসাতে হবে, সিরিজ হলে সিরিজেরটা বের করে তবে এখানে বসাতে হবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আমরা অঙ্ক করবো, চেষ্টা করে করবো। তাহলে এখন আমাকে বলো দেখি এইটার সার্কিট রেজিস্ট্যান্স থাকতে পারবে? আমরা এখানে যেমন এই যে রেজিস্ট্যান্স এঁকেছি, এটা এই যে থার্মাল রেজিস্ট্যান্স এঁকেছি, তাই না? এই যে একটা থার্মাল নেটওয়ার্ক যেটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্স দেখিয়েছি, এখানে রেজিস্ট্যান্স দেখিয়েছি এই ছবির জন্য। আমাকে এখন দেখি এই ছবিটার জন্য দেখাও দেখি কেউ বলতে হবে কিরকম হবে। স্যার প্রথম দুটো প্যারালাল, তারপর এটা সিরিজ। হ্যাঁ, প্রথম দুটো প্যারালাল, তারপর একটা সিরিজ। তার মানে এই যে দেখো, এখন যারা চিন্তা করেছো এখন দেখো মিলে কিনা তোমার সাথে। মিলেছে তোমার সাথে? যে প্রথমটা এখান থেকে ঢুকলো, দুটো ভাগ হয়ে গেল, দেন এখানে থার্ডটাতে এসে আবার একসাথে হয়ে গেল, সেটা হচ্ছে সিরিজে, তারপরে আবার বের হয়ে গেল। ঠিক আছে, আমি দেখি এই যে এটা, তাহলে এইটা আমরা এখন যদি ড্র করি, এখন আমি এখানে আরেকটা পয়েন্ট বলি, যেটা আমরা একটু আগে কনভেকশনের কথা একটু আগে বললাম। আমরা এই জায়গার ক্ষেত্রে দেখো, আমরা বলি সরাসরি এই ওয়ালের টেম্পারেচার, আমরা এই বাম পাশে এখানে কিন্তু কিছুই বলিনি, ডান পাশে এই সাইডের কথা কিছুই বলিনি, আমরা জাস্ট এখান থেকে শুরু করে বাম পাশ থেকে শুরু করে ডান পাশে আসলাম। কিন্তু প্র্যাকটিক্যালি তোমার কি হবে? প্র্যাকটিক্যালি এখানে কিন্তু একটা, এটা হয়তো ওপেন টু অ্যাটমসফিয়ার থাকবে, এখানে ওপেন টু অ্যাটমসফিয়ার থাকতে পারে, বা অন্য কোনো ফ্লুইডের মধ্যে এটা থাকতে পারে। তাহলে কি হবে? এখান থেকে কি হবে? কনভেকশনের ব্যাপার চলে আসবে। আবার এই পাশেও যেহেতু ফ্লুইড থাকবে, তার মানে এখানে কনভেকশনের ব্যাপার চলে আসবে। তার মানে অনেক ক্ষেত্রে আমাদের এখানকারও এই কনভেকটিভ হিট ট্রান্সফার যে রেজিস্ট্যান্স যেটা বললাম 1/HA, সেটাও আমাদের হয়তো বের করতে হতে পারে। এই পাশে ডান পাশের ক্ষেত্রে আমরা এরকম কনভেকশনের জন্য আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারি। কথাটা ক্লিয়ার? 1/HA। আমি সেটাই এখানে দেখাই। কনভেকশনের জন্য প্যারালাল বা সিরিজ একই রকম। তো এটা তো ফ্লুইডের মধ্যে থাকবে স্যার, হ্যাঁ, তো প্যারালাল সিরিজ কিভাবে বুঝবো? সিরিজ হবে, এই দেখাচ্ছে এখান থেকে। মনে করে এই পাশে এখন আছে, এখানে একটা ফ্লুইড আমাকে বলে দেন, মনে করে একটা ওয়াটার, এই জায়গাটা ওয়াটার, তাহলে কি হলো? এই যে এই দুইটা কি প্যারালাল, দেন এটা সিরিজ, তারপরে এই ওয়াল থেকে ফ্লুইডটা হিটটা ফ্লুইডে যাবে, তার মানে কি এখান থেকে সবগুলো এখানে ফ্লুইডে যাচ্ছে, তার মানে একটা সিরিজ, স্যার অলওয়েজ সিরিজ, অলওয়েজ সিরিজ, তার মানে এখানে একটা সিরিজ, কনভেকশন হবে। তারপরে টি অ্যাম্বিয়েন্ট, এটা টি অ্যাম্বিয়েন্ট বলে, তার মানে এটা হচ্ছে এখানে যে টেম্পারেচার, তারপর এখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সো এখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। ঠিক আছে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট কিভাবে পাবো? এই দুইটার আগে প্রথমে প্যারালালের জন্য আমরা বের করলাম R12, তার এই যে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার সাথে এটা সিরিজ, তার সাথে এটাও সিরিজ, তাহলে আলটিমেটলি এই প্যারালালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার সাথে এই দুটো সিরিজের যোগ হয়ে গেল, যোগ হয়ে যেটা আসবে সেটাই হচ্ছে R টোটাল। R টোটাল বের হয়ে গেলে তুমি কিউ পেয়ে যাচ্ছ। কথা ক্লিয়ার? জি স্যার। দেখি এটা বলো দেখি, এটা সার্কিট ডায়াগ্রাম কিরকম হবে? আমি একজনকে জিজ্ঞাসা করি নাকি, আমি জাস্ট র্যান্ডমলি একজনকে নাম ধরি তোমাদের, জাস্ট একজন, রোল 32 জোনায়েদ নাকি? আচ্ছা, তুমি? হ্যাঁ, পারবে তুমি? প্রথমটা এটা স্যার সিরিজে হবে, তারপরে বিসিডি এটা প্যারালাল করতে হবে, হ্যাঁ, তারপর এটা সিরিজে, তারপর প্যারালাল। আচ্ছা, তার মানে প্রথমটা সিরিজে, তারপর তিনটা প্যারালাল, তারপর আবার সিরিজ, তারপর আবার তিনটা প্যারালাল, তাই তো বলছো তুমি? আরেকজনকে জিজ্ঞাসা করি, রোল 14। রোল 14। জি স্যার। হ্যাঁ, একটু বলো দেখি তুমি
তোমার কাছে ক্লিয়ার কিনা সেটা বলো। এটা ও যেটা বলে সেটার সাথে তুমি এগ্রি করো নাকি তোমারটা ডিফারেন্ট? স্যার সেমই স্যার, ফার্স্ট Same. সিরিজ দেন তিনটা প্যারালাল দেন সিরিজ series. দেন প্যারালাল দেন যদি ফ্লুইড থাকে তাহলে কনভেকশনের জন্য সিরিজের একটা। ভেরি গুড, ভেরি গুড। এখন তোমার সাথে যারা আমরা চেষ্টা করলাম বুঝে ফেলবো। তার মানে এই যে প্রথমটা সিরিজ, তারপরে তিনটা প্যারালাল, দেন আবার সিরিজ, দেন আবার দুটো প্যারালাল, তাই তো? ইয়েস স্যার। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি বের করতে পারবে না? ইয়েস স্যার। এটা তো না পারার কোনো কারণ নেই, এই ধরনের অঙ্ক অনেক করে আসছো। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সার্কিটে অনেক অঙ্ক করে আসছো। সো এই তিনটা ইকুইভ্যালেন্ট বের করবো, এই দুটার ইকুইভ্যালেন্ট বের করবো, তারপর সবগুলো সিরিজের যোগ হয়ে যাবে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে 8 মিটার। ঠিক আছে? এখন যেটা তুমি বললে মাঝখানে, এখানে যদি ফ্লুইড থাকতো তাহলে এটাও সিরিজের যোগ হয়ে যেত ডান পাশে, বাম পাশে যদি থাকতো তাহলে যোগ হতো। তাহলে বাম পাশেও ফ্লুইড থাকলে সেটাও কনভেক্টিভ হিট ট্রান্সফারের জন্য আমরা বের করবো। হ্যাঁ, সিরিজ আকারে চলে যাবে, ডান পাশেরটাও সিরিজ আকারে চলে যাবে। ক্লিয়ার স্যার বোথ সাইডে কি থাকতে পারে স্যার ফ্লুইড? অবশ্যই, অবশ্যই থাকতে পারে। জি স্যার, তখন স্যার দুইটাই স্যার। হ্যাঁ, দুইটাই সিরিজ। হ্যাঁ, সিরিজ হবে। মানে মনে করো তোমার রুমের সাথে বাইরের টেম্পারেচার এখন তুমি বের করতে চাচ্ছ, তো তোমার রুমেও বাতাস আছে, বাইরেও বাতাস আছে, তাই না? এখানে ফ্লুইড কনভেক্টিভ, মানে কনভেক্টিভ হিট ট্রান্সফার হবে, বাইরের দিকেও কনভেক্টিভ হিট ট্রান্সফার, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর। স্যার তখন স্যার আমরা ওই ফ্লুইডের লেয়ারের মানে এরিয়াটা কি চিন্তা করব? আমার ওই অবজেক্টটা যেটা মনে করো তোমার সামনে যে ওয়ালটাই আছে, বা তোমার সামনে যদি তোমার হাতে মোবাইল যদি থাকে, মোবাইল, অথবা আমি যদি মনে করো ল্যাপটপের স্ক্রিন, আমি যদি বলি এই ল্যাপটপের এই স্ক্রিনের মধ্যে আমি মনে করো 3টা লেয়ার চিন্তা করছি, কথার কথা। তাহলে আমার এই ল্যাপটপের সামনের দিকে আমি যেখানে বসে আছি সেখানেও বাতাস, ওই পাশে বাতাস। আমি ধরে নিচ্ছি যে হিটটা আমার সামনের থেকে ওই পাশে চলে যাবে, কি হবে? তাহলে আমার যে ল্যাপটপের যে স্ক্রিনের যে এরিয়াটা, এই পাশেও যা, ওই পাশেও আমি তা ধরে নিব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এখন একটা অঙ্ক করি, খুব সিম্পল অঙ্ক। দেখি আমাকে আগে পড়ি, তারপরে তোমরাও পড়বে, তারপরে বুঝবো, তারপর অঙ্ক করবো। প্রবলেমটা হচ্ছে এখানে, কনসিডার 0.8 মিটার হাই and 1.5 মিটার ওয়াইড ডাবল পেন উইন্ডো কনসিস্টিং অফ 2 4 মিলিমিটার থিক লেয়ার্স অফ গ্লাস। যে গ্লাসের লেয়ারের থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে 0.78 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। এই এককটা কিন্তু অনেকে ভুল করে অঙ্ক করার সময়, এই যাতে ভুল না হয়, কারণ এইচ এর ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে মিটার স্কয়ার, আর থার্মাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রে আসে মিটার। কন্ডাক্টিভিটি এখানে থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে কেলভিন। Separated by a 10 millimeter wide stagnant air space. তার K মান দেওয়া আছে 0.026 watt per meter. Determine the steady rate of heat transfer through this double pane window and the temperature of its inner surface for a day during which the room is maintained at temperature 20 degrees centigrade while the outside temperature is -10 degrees centigrade. Take the convective heat transfer coefficient on the inner and outer surface of the window to be H1 equals to 10 watt per meter square degree centigrade and H2 equals to 40 watt per meter square. কি বলেছে এখানে? একটা উইন্ডো কথা বলা হচ্ছে, গ্লাস উইন্ডো আর কি, সেটা ডাবল পেন, দুইটা লেয়ার বলার মানে হচ্ছে দুইটা লেয়ারের মাঝখানে বাতাস আছে। ঠিক আছে? তার হাইট দেওয়া আছে সেটা হচ্ছে 0.8 এবং তার উইথ দেওয়া আছে 1.8, মানে তোমার সামনে বাসার যে গ্লাসটা, জানালার যে গ্লাসটা, ঠিক আছে? এটা ডাবল পেন যদি চিন্তা করেন, হাইট জানো, উইথ জানো। এখন সেই ইয়ার মধ্যে এই যে গ্লাস দিয়ে আছে দুইটা লেয়ার, যেহেতু প্রত্যেকটা লেয়ার হচ্ছে, গ্লাসের লেয়ারটা হচ্ছে 4 মিলিমিটার থিকনেস, এবং দুইটা লেয়ারের মধ্যে আবার 10 মিলিমিটার গ্যাপ আছে, এবং তার মাঝখানে বাতাস আছে। যে দুইটা লেয়ারের মাঝখানে বাতাস রয়ে গেছে, সেটা স্ট্যাগনেন্ট, মানে স্থির অবস্থায় আছে, এবং তার থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে। এখন বলেছে যে এই লেয়ারের মধ্যে আবার ইনার সারফেসের টেম্পারেচার, মানে তোমার রুমের ভিতরে যে টেম্পারেচার, ওয়ালে গ্লাসে টাচ করলে যে টেম্পারেচারটা পাবো সেটা বের করতে বলেছে। কন্ডিশন কি দেওয়া আছে? কন্ডিশন হচ্ছে তোমার রুমের ভিতরে টেম্পারেচার হচ্ছে -20 ডিগ্রি, রুমের টেম্পারেচার, আর আউটসাইডের টেম্পারেচার -10 ডিগ্রি, মানে বাইরের টেম্পারেচার ঠান্ডা অনেক, শীতকালের কথা একটু মনে করো, -10 ডিগ্রি। এখন তোমাকে টেম্পারেচার বের করতে হচ্ছে, তুমি যদি ইনার ওয়ালে টাচ করো, মানে গ্লাসের যদি টাচ করো, সেই জায়গার ওয়ালের টেম্পারেচারটা কত সেটা বলতে। এখানে আমার তোমাকে কনভেক্টিভ হিট ট্রান্সফারের কোএফিশিয়েন্ট বলে দিয়েছে, ইনার এবং আউটার। ঠিক আছে? 10 এবং একটা হচ্ছে 40। তাহলে আমরা যদি ছবিটা দেখি, এই হলো একটা, আমরা যদি ছবিটা ড্র করি, তাহলে আমার এই হচ্ছে গ্লাস বা উইন্ডো, তার আমি যদি ক্রস সেকশন দেখি, আমার এই হচ্ছে রুম, ভিতরের রুম, তুমি যেখানে বসে আছো মনে করো এই রুমটা, তার টেম্পারেচার 20 ডিগ্রি। আর এখানে গ্লাস আছে, এই গ্লাসের থিকনেস হচ্ছে 4 মিলিমিটার, এখানে আরেকটা গ্লাস আছে সেটা হচ্ছে 4 মিলিমিটার, মাঝখানে মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 10 মিলিমিটার, এর মধ্যে বাতাস আছে স্ট্যাগনেন্ট অবস্থা, স্থির অবস্থা, এবং এরপরে বাইরে এখানে আছে বাতাস বা নর্মাল যেটা, সেটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে -10 ডিগ্রি।
এখন আমাকে বের করতে বলেছে এই ওয়ালের টেম্পারেচার T1 টা বের করতে বলেছে। আমরা টেম্পারেচার এখানে এটা 20, এটাকে ধরলাম T1, এটাকে T2, এটাকে T3, এটা T4 এবং এই হচ্ছে তোমার এটা T4 আর এখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার -10। এখন আমাকে এখানে বের করতে বলেছে T1 টা বের করতে বলেছে। কনসেপচুয়ালি তুমি খেয়াল করো, এখন জিনিসটা তোমার বাসার জিনিসটাই চিন্তা করো, সেইভাবে যদি হয় তাহলে দেখেছি। তার মানে আমার হিটটা যাবে কোন দিক থেকে? বাম দিক থেকে ডান দিকে যাবে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার যাবে, মানে 20 ডিগ্রি থেকে -10 যাবে। এটা হচ্ছে সিম্পল কথা। যেতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে আসবে এখান থেকে এয়ার থেকে এই সারফেস আসতে হবে, তাকে হিটটা সারফেস আসবে কিভাবে আসবে? কনভেকশনে আসবে। তারপরে এই লেয়ার থেকে বাম পাশের লেয়ার থেকে ডান পাশের লেয়ার আসবে গ্লাসের, এই কারণে যাবে এখানে ম্যাটেরিয়াল, যেহেতু এখানে সলিড, মানে এখানে কন্ডাকশন হবে। তারপরে এখান থেকে এখানে এটা বাতাস, কিন্তু বাতাসের মধ্যে আমাকে বলে দিয়েছে এটা স্ট্যাগনেট, তার মানে এখানে আমার কন্ডাক্টিভ হবে, এখানে কনভেকশন নেই, কন্ডাকশন হবে। হ্যাঁ এখানে কন্ডাকশন। আমরা কন্ডাকশন আর কনভেকশনের ডেফিনিশনে বলেছি, যদি স্ট্যাগনেন্ট হয় তাহলে কন্ডাকশন, তার মানে এখানে কন্ডাকশন হবে। তার মানে এখানেও আমাদের ওই থার্মাল রেজিস্ট্যান্স আমরা যেটা দেখেছি কন্ডাকশনের ক্ষেত্রে সেরকম একটা জিনিস। তার মানে হিটটা আমার এখান থেকে এখানে যাবে এবং এখানে তোমার টেম্পারেচার ড্রপ করবে অবশ্যই, তার মানে T2 থেকে T3 যাবে। তারপরে T3 থেকে এখানে আসার পরে এই লেয়ারের বাম পাশের লেয়ার থেকে ডান পাশের লেয়ার আসবে, এটাও ম্যাটেরিয়াল, তার মানে এখানে আবার কন্ডাকশন হবে। কন্ডাকশন হওয়ার পর এখান থেকে এটা এই যে অ্যাটমসফিয়ার যেটা আছে এখানে আবার কনভেকশন হবে। তাহলে কয়টা রেজিস্ট্যান্স হলো? রেজিস্ট্যান্স কয়টা? 5টা স্যার। 5টা। তার মানে এখানে বাম পাশে কনভেকশন, ডান পাশে কনভেকশন, দুটো কনভেকশন হলো। আর কন্ডাকশন কয়টা হবে? এই ওয়াল মানে এই গ্লাস, মাঝখানের এয়ার, আবার এই গ্লাস, 3টা। তাহলে 3টা আর দুটো হলো 5টা। এই 5টা কিভাবে আছে? সিরিজে না প্যারালালে? সিরিজে, কারণ একদিক থেকে একই এরিয়া আছে, এরিয়া সবার সেম, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, কোনো ডাইভার্সিফিকেশন নেই, একইভাবে যাবে, কারণ এটা সিরিজ আছে। তাহলে আমরা যদি এটা সার্কিট ডায়াগ্রামটা আঁকি, হ্যাঁ সার্কিট থার্মাল সার্কিট ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে এই বাম পাশের টেম্পারেচার T∞1 অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তারপরে রেজিস্ট্যান্স একটা হবে এখানে, সেটা কনভেক্টিভ ইনার সাইডে, কন্ডাকশন R1 R2 R3, তারপর আউটার সাইডে আবার আরেকটা কনভেকশন হবে, আর ও নট আর নট বলেছি, তারপর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা T∞2, তারপর T1 T∞ যেটা এটা হচ্ছে 10-20 ডিগ্রি, আর T∞2 এটা হচ্ছে -10 ডিগ্রি। এখন তুমি তোমার কাজ কি? থিকনেস সবগুলো তুমি জানো। আমি যদি এখন R1 এ যদি চিন্তা করি, R1 মানে কি হবে? রেজিস্ট্যান্স ΔX/KA, তাই তো সূত্রটা? তাহলে ΔX কি? থিকনেস দেয়া আছে, K দেয়া আছে, গ্লাসের থিকনেস দেয়া ছিল, যে K দেয়া আছে, থার্মাল কন্ডাক্টিভ K। এরিয়া তোমার জানো, এরিয়া কিভাবে জানো? কারণ বলে দিয়েছে গ্লাসের হাইট, লেন্থ আর উইডথ, হ্যাঁ লেন্থ আর উইডথ দেয়া আছে, তার মানে এরিয়া তোমার জানা আছে, তো এরিয়া জানা আছে, K জানা আছে, থিকনেস জানা আছে, তার মানে তুমি R1 পেয়ে যাবে। একইভাবে এই R2 পেয়ে যাবে, কারণ কি? এরিয়া তো সেম, কারণ হিট এদিক থেকে দিকে যাচ্ছে, সো এরিয়া সেম সবার জন্য, আর থিকনেস তুমি জানো, কন্ডাক্টিভিটি দেয়া আছে। একইভাবে এই গ্লাসেরও তোমার জানা আছে, সো এখানে R1 R2 R3 জানা হবে। বাকি থাকে কনভেকশন। কনভেকশনের জন্য তোমার কি জানা থাকবে? রেজিস্ট্যান্স কি হবে সূত্রটা? 1/HA। 1/HA, তাহলে 1/HA, A তোমার জানা আছে কনভেকশনের জন্য, এরিয়া সেম এখানে, আর H কত? H বলে দেওয়া আছে, H1 দেওয়া আছে, H2 দেওয়া আছে, তার মানে তুমি বাম পাশেরটার জন্য পেয়ে যাবে, ডান পাশেরটার জন্য পেয়ে যাবে। সবগুলো তুমি আর বের করবে, সিরিজে যোগ করবে, দেন টেম্পারেচার দুটো ডিফারেন্ট জানো, মানে পটেনশিয়াল ডিফারেন্স জানো, ভাগ করলেই তোমার কিউ চলে আসবে। সো আমি এখন অঙ্কটা দেখাই তোমাদেরকে। আমরা এরিয়াটা আগে বের করলাম, তাহলে আমাদের অঙ্কের মধ্যে বলে দেওয়া ছিল 0.8 মিটার আর 1.5 মিটার, সো ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট 1.2 মিটার স্কয়ার, এটা হচ্ছে এরিয়া। তারপরে আর আই মানে এই বাম পাশের কনভেকশন, তাহলে 1/HA সেই সূত্র থেকে, তাহলে 1/H1A, H1 দেওয়া আছে 10 আর এরিয়া হচ্ছে 1.2, সো গুণ করে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে 0.0833, সেখান থেকে আর আই যেটা সেটা পেয়ে যাবে কনভেকশনের জন্য। R1 R2 R3 তিনটা বের করবো, তার মধ্যে খেয়াল করে দেখো R1 আর R3 সেম। পরীক্ষার সময় অঙ্ক করার সময় একটু খেয়াল রাখবে, একই জিনিস, একই ম্যাটেরিয়াল, একই থিকনেস যদি থাকে তখন তোমাকে আর রিপিট করার দরকার নাই, তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারো, কারণ এটা থিকনেস 4 মিলিমিটার, এটা থিকনেসও 4 মিলিমিটার এই গ্লাসে, দুজনের এরিয়া সেম, দুজনের থার্মাল কন্ডাক্টিভিটি সেম গ্লাসে, তার মানে আমি এখানে R1 আর R3 সমান, যেহেতু আমি একবারই বের করতে যাচ্ছি, সো গ্লাসের জন্য হচ্ছে ΔX/KA, সো ΔX/KG, তে গ্লাস এরিয়া, সো ডেল্টা এক্স হচ্ছে তোমার 4 মিলিমিটার, তার মানে 0.004 মিটার, কে মান দেওয়া ছিল 78.78 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, সো আমরা এটা লিখলাম
আর এরিয়া তো 1.2 সবার জন্য সেম। সো এখান থেকে আমার এটা বের হবে। R2টা আমি একইভাবে বের করবো, ডেল এক্স এয়ার যেটা থিকনেস 10 মিলিমিটার বা 0.01, থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে এয়ারের জন্য 0.026, স্টেগনেন্ট এয়ারের জন্য। সো এখান থেকে এরিয়া এবং বের করলে তারপরে আর নট যেটা সেটাও বের করতে পারি। তো 1/h2 এ 40 দেওয়া ছিল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এখানে যে h2 সমান 40। সো এখান থেকে তোমার কনভেকশন হিট ট্রান্সফার যে রেজিস্ট্যান্স সেটা বের হবে। আলটিমেটলি এখন আমার 5টা রেজিস্ট্যান্স আমি বের করলাম, 5টা আমি যোগ করলাম। এই যে কনভেকশনের জন্য R1, R2, R3 আর কনভেকশন টোটাল যোগ করবো এখানে। এখানে কিন্তু R1 আর R3 সেম, মানে এটা দুইবার যোগ হবে। তারপরে এটা টোটাল আসলো 0.43। সো আমি এখান থেকে কিউ পেয়ে গেলাম। কিউ কি পাবো? এই যে টেম্পারেচার ডিফারেন্স মানে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ইকুইভ্যালেন্ট যেটা আর টোটাল সেটা 0.4332। আলটিমেটলি তোমার এই 69.2 ওয়াট চলে আসছে। 69.2 ওয়াট এই পরিমাণ হিট ট্রান্সফার। এখন অঙ্কের কিন্তু এটা অ্যান্সার না। অঙ্কে বলেছে কি আমাকে বের করতে বলেছে, কোথায় হলো কোথায় বের করতে বলেছে? ডিটারমাইন ইনার সারফেসের টেম্পারেচার। হ্যাঁ ইনার সারফেস T1টা বের করতে বলেছে। T1টা আমরা কিভাবে পাবো বলো দেখি। এখন তোমরা একজন এতটুকু অঙ্ক করেছো, কিউ তো কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ ভেরি গুড। কিউ কনস্ট্যান্ট, কারণ একই পরিমাণ হিট ফ্লো হবে। সো এখন আমি এখান থেকে দেখো, এই যে আমার এখান থেকে এইখানে যেটা আসছে একটু এই টেম্পারেচার জানি 20, আর এই ওয়ালের টেম্পারেচার আমি জানি না, কিন্তু কিউ আমি জানি। কিউ কত? আমি 69.2। সো আমি এখান থেকে বের করতে পারি যে ইনার সারফেস টেম্পারেচার কিউ ইকুয়ালস টু T ইনফিনিটি মাইনাস T1 ডিভাইড বাই রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স এতটুকুর জন্য যে রেজিস্ট্যান্স মানে এটা কনভেক্টিভ হিট ট্রান্সফার রেজিস্ট্যান্স। সো এখান থেকে বের করলে T1 ফার্স্ট কনভেকশনের জন্য যেটা। হ্যাঁ ফার্স্ট কনভেকশন, ভেরি গুড। ফার্স্ট কনভেকশনের জন্য সেটা কারণ 14.2। তার মানে তোমার এখন খেয়াল করে দেখো, বাইরের টেম্পারেচার -10, তোমার রুমের টেম্পারেচার 20, কিন্তু ওয়ালে যদি টাচ করো বা এখানে যদি সেন্সর বসাও বা টেম্পারেচার মেজার করতে পারো সেটা হচ্ছে 14.2 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ঠিক আছে। এখন আরেকটা অঙ্ক দেখি, এই অঙ্কটা দেখে আমাকে বুঝাও, এবার তোমরা আমাকে বুঝাও। ঠিক আছে, তোমরা আমাকে বুঝাবে। এখানে আমি একটু বলি আগে, আমি রিডিং করি। বলছে যে a 3 মিটার হাই and 5 মিটার ওয়াইড ওয়াল, একটা ওয়ালের কথা বলে, আগে একটা গ্লাস ছিল, উইন্ডো ছিল, এখন ওয়াল। 3 মিটার হাই and 5 মিটার ওয়াইড ওয়াল consists of 16 সেন্টিমিটার by 22 সেন্টিমিটার ক্রস সেকশন ব্রিক। কে এর মান দেওয়া আছে 0.72, এটা ব্রিক। Separated by a 3 centimeter thick plaster layers. কে এর মান দেওয়া আছে। There are also 2 centimeter thick plaster layers in each side of the brick and 3 centimeter thick rigid foam. কে এর মান দেওয়া আছে of the inner side as shown in figure। আমি ফিগারটা দেখাই তাহলে। তারপর the indoor and outdoor temperature দেওয়া আছে 20 and -10, convective heat transfer coefficient জন্য দেওয়া আছে 10 and 25 respectively. Determine the rate of heat transfer through the wall. এখানে কিউ বের করতে বলেছে, সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, শুধু কিউ বের করতে বলেছে। আমি এই ছবিটা দেখাই, এই ছবিটা খেয়াল করুন। এই হচ্ছে আমরা নর্মাল যে ওয়াল তৈরি করে আমাদের রাজমিস্ত্রি বা যারা বিল্ডিং কনস্ট্রাক্টর যারা আছে তারা যে তৈরি করে, সে ওয়াল, এই একটা ব্রিক, এই আরেকটা ব্রিক, এই আরেকটা ব্রিক, একের পর একটা ব্রিক লাইন বাই লাইন থাকে, উপরে থাকে। আমরা যদি মাঝখান থেকে একটু কেটে দেখি, তাহলে এই একটা ব্রিকের এই পাশে প্লাস্টার থাকবে, এই পাশেও প্লাস্টার থাকবে, তারপর আরেকটা ব্রিক বসানো, মানে একটা ব্রিক আর একটা ব্রিকের মাঝখানে প্লাস্টার বসাচ্ছে সে। আবার এই ওয়ালের এই ব্রিকের এই পাশে ইনার সাইডে একটা মনে করো প্লাস্টার বসাচ্ছে, ডান পাশেও মানে এই সাইডেও একটা প্লাস্টার বসাচ্ছে। আবার এরপরে আসে প্রত্যেকটা জিনিসটা দেখতে একই রকম হবে, একবার একটা ব্রিক যখন সে বসাচ্ছে একই রকম হবে। তা আমরা এখান থেকে কেটে নিয়েছি এই পরবর্তী ওয়াল আর এই ওয়ালের এই ব্রিক আর এই ব্রিকের মাঝখান দিয়ে আমরা একটা কেটে নিয়েছি, আবার এখানেও একটা কেটে নিয়েছি। তাহলে আমরা এই অংশটুকুর কথা চিন্তা করছি। ঠিক আছে, এখন অঙ্কের মধ্যে বলেছে এই ব্রিকটার এই পাশেও প্লাস্টার, এই পাশেও প্লাস্টার, এই পাশেও প্লাস্টার, এই পাশেও প্লাস্টার, এবং সাথে এখানে একটা ফোম বলা আছে, এখানে একটা বলা আছে ফোম, সরি যে বলছে যে ইনার সাইড কোথায় গেল, there is also 3 সেন্টিমিটার থিক রিজিড ফোম বলেছে। ঠিক আছে, এটা বলেছে, হ্যাঁ, অন দ্য ইনার সাইড অফ দ্য ওয়াল অ্যাজ শোন ইন ফিগার। তার মানে এটা হচ্ছে ইনার সাইড। কথা বুঝেছো তোমরা? ছবিটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে নর্মাল যে ওয়াল তৈরি করে আমাদের রাজমিস্ত্রিরা, সেখানে একটার পর একটা ব্রিক যখন দেয়, তুমি মাঝখান থেকে একটা ব্রিকের যদি চিন্তা করো পরবর্তী ব্রিকের আগের ব্রিকের মধ্যে, তাহলে এখানে আমি একটা সেগমেন্ট করি, এই ডাইমেনশন দেওয়া আছে, অঙ্কের মধ্যে বলা আছে ব্রিকের ডাইমেনশন দেওয়া আছে 22
সেন্টিমিটার লেন্থ একটা ব্রিকে। টোটাল ওয়ালের কথা কিন্তু বলেছে 3 মিটার হাই এবং 5 মিটার ওয়াইড, সেটা আলাদা, সেটা টোটাল ওয়াল। আমার একটা লেয়ারের কথা বলছি আমরা এখানে। এই ব্রিকের থিকনেস হচ্ছে 16 সেন্টিমিটার এবং তার লেন্থ হচ্ছে 22 সেন্টিমিটার, এবং এই ব্রিকের থেকে এই পরবর্তী এই জায়গাটার ডিসটেন্স হচ্ছে 1.5, তার মানে টোটাল 3 সেন্টিমিটার বলছিল, দুটো ব্রিকের মধ্যবর্তী গ্যাপ, সেখান থেকে আমরা 1.5 এবং এদিকে 1.5, এবং এখানে এই সাইডে বাম সাইডে প্লাস্টারের থিকনেস দেওয়া আছে 2 সেন্টিমিটার, ডান পাশেও 2 সেন্টিমিটার, এবং ভিতরে ইনার সাইডে একটা ফোম আছে, রিজিড ফোম, সেটা 3 সেন্টিমিটার। তাহলে এখন আমাকে বলো দেখি এটার সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে? তো ফার্স্টে দুইটা সিরিজে, আচ্ছা এখানে এইটা আগে বল, এটা এখানে কনভেকশন হবে। ইয়েস আচ্ছা তারপরে এখানে এটা এই কন্ডাকশন এটা সিরিজ না প্যারালাল হবে? সিরিজ হবে। আচ্ছা তারপরে এরপরের স্যার পরেরটাও সিরিজ কন্ডাকশন, তারপরে কি সিরিজ? ইয়েস স্যার ব্রিকের আগে, হ্যাঁ ব্রিকের আগে এটা সিরিজ। ইয়েস স্যার তারপরে এরপর স্যার এটা প্যারালাল হবে। কয়টা প্যারালাল? ব্রিক আছে আর প্লাস্টার আর ব্রিকের, প্লাস্টার আর ব্রিক স্যার প্যারালাল তিনটা হবে, এটাই আসল কথা, তিনটা হবে। মানে এখান দিয়েও হিটটা ঢুকবে, দিক দিয়েও ঢুকবে, আবার এদিক দিয়েও যাবে, তো মানে তিনটা হবে। তারপর আবার এখানে এসে সিরিজ হয়ে আবার বের হয়ে চলে যাবে, তাই তো? স্যার তাহলে আমরা দেখি, এই যে দেখো তোমার ছবির সাথে তোমার মাথায় যে চিন্তা করেছো তার সাথে একটু মিলাও, তাহলে মিলানো হয়ে গেলে তোমার অঙ্ক শেষ, বাকি অঙ্ক করা লাগবে না, তুমি পারবে, আমি বিশ্বাস করি। তোমার এই ছবি মিললেই হলো। আর মানে আমরা এখানে বলছি এই যে হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এখান থেকে তোমার এটা হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার, এটা হলো। দেন এটা হচ্ছে সিরিজ, এই ফোমের জন্য R1, তারপরে এই ব্রিকের জন্য আসলো এটা হচ্ছে R2, সরি প্লাস্টারের জন্য আসলো R2, ঠিক আছে? R2 আসার পরে এখানে এসে এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, মানে তিনটা ম্যাটেরিয়ালের মধ্যে যাবে। এই প্লাস্টার দিয়ে ঢুকবে, এই ব্রিক দিয়ে ঢুকবে, আবার এই প্লাস্টার দিয়ে ঢুকবে। R5 সেম হবে। হ্যাঁ R3 আর R5 সেম হবে একটি, তার মানে তিনটা, এখানে এটা প্যারালাল। দেন এখানে আসার পর আবার সিরিজ হয়ে গেল R6, দেন এটা হচ্ছে R9। তাহলে কয়টা হলো? 6 দিয়ে 8টা রেজিস্ট্যান্স হয়ে গেল। R1, R2, R3, R4, R5 এন্ড R6, এই হলো 6টা। এদিকে একটা কনভেকশন, এদিকে একটা কনভেকশন, এই হলো টোটাল 6টা রেজিস্ট্যান্স। এই 6টা রেজিস্ট্যান্স তুমি এখন বের করবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য কি দরকার? ডেল্টা এক্স আর কে আর এরিয়া। ডেল্টা এক্স তোমার জানা আছে, থিকনেস ছবির মধ্যেই বলে দেওয়া আছে, এরিয়া তোমার বলে দেওয়া আছে, ঠিক আছে, এবং তোমার কন্ডাক্টিভিটিও বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা কথা ক্লিয়ার? স্যার মাঝখানে যে তিনটা আছে প্যারালাল, ওটা স্যার ইকুইভ্যালেন্টটা বের করতে হবে না? হ্যাঁ অবশ্যই বের করবো, আগে তিনটা বের করে নিবা, এই তিনটা বের করলে তো এটা সিরিজে ঢুকে গেল, তাই না? কথা বুঝেছো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন তুমি খেয়াল করো, এখানে আমরা এরিয়াটা একটু খেয়াল করি এখন সবাই। এরিয়াটা বের করার সময় এখানে যদিও বলেছে এখানে টোটাল, এখানে ওয়ালের ডাইমেনশন বলেছে, কিন্তু আমার এখানে কিন্তু ওয়ালটা থেকে আমার এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অংশ। তাহলে আমি যদি এটা এখন এটা চিন্তা করি যে প্রথমে এই জিনিসটা, আমাদের এই জিনিসটা এভাবে আছে ছবিতে, এখন আমার শীটের মধ্যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা আমরা হাইট জানি, এটার থিকনেস জানি, কিন্তু হিটটা ঢুকতেছে এদিকে, তার মানে এই জিনিসটা তার সাথে পারপেন্ডিকুলার একটা আসবে, তার সাথে পারপেন্ডিকুলারটা আমাদের জানা নেই, পারপেন্ডিকুলারটা আমাদের এখানে জানা নেই। আমরা এখানে ধরে নিব ইউনিট বলতে 1 মিটার ধরে নিব। তাহলে এখন আমার প্রথমটা যদি আসো আর আই, এটা হাইট টোটাল জানা আছে, কত হবে হাইট? কত হবে? 22 প্লাস 3 25 স্যার 25। এই 25 তার সাথে আমি 1 গুণ করব। 1 কেন? আমি ধরে নিচ্ছি এদিকে একক দৈর্ঘ্যে, ভার্টিক্যালি আমার এখানে মানে পারপেন্ডিকুলার তোমার স্ক্রিন যেটা আছে, হ্যাঁ মনিটর যেটা আছে, তার সাথে 1 মিটার আমি ধরে নেব। মানে আমরা কি থিকনেসটা 1? হ্যাঁ এইটা না, থিকনেস না, এই পারপেন্ডিকুলার যে ডিসটেন্স, আমি এখানে এটা তো একটা লেয়ার, এই যে এই তার সাথে এরিয়া গুণ করতে দৈর্ঘ্য প্রস্থ লাগবে না? প্রস্থটা কোন দিকে? প্রস্থটা তোমার স্ক্রিন বরাবর তোমার চোখের দিকে। জি স্যার। তার মানে তোমার চোখের দিকে যদি আসে সেটা কি আমরা 1 মিটার ধরে নিচ্ছি, জি স্যার। ঠিক আছে? তার মানে 1 × 25 মানে 0.25, ঠিক আছে, 0.25। তারপরটা R1 একই অবস্থা, এটা টোটাল 25, এই এখান দিয়ে ঢুকতেছে, তার মানে এটাও এই যে 0.25, ঠিক আছে? তারপরটা দেখো এখানে R2 R6 এবং এই যেটা R2 এবং R6 কি? R2 আর R6 হচ্ছে এই যে ডান পাশের বাম পাশে, তাই তো?
এটা এবং এটা, তো সেটা একই হলো। আর R3 R5 দেখো, R3 হচ্ছে এই যে উপরের প্লাস এতটুকু, আর এই R6 হচ্ছে 5 হচ্ছে এটা, তাহলে এই যে R3 এবং R5 দেখো ডেল্টা এক্স গুলো এটাগুলো সব জানা আছে। এরিয়াটা খেয়াল করো, এরিয়াটা হচ্ছে কত, এই যে পয়েন্ট 1.5 সেন্টিমিটার, তার সাথে পারপেন্ডিকুলার 1 মিটার, তার মানে পয়েন্ট 1.5 সেন্টিমিটার, এটা 100 দিয়ে ভাগ করলাম, তার সাথে 1 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে তার এরিয়া। ব্রিকের জন্য কত হবে বলো দেখি? স্যার ব্রিকের জন্য 22 হ্যাঁ 22 তার সাথে মাল্টিপ্লাই 1, হ্যাঁ 1, তাই তো, মানে 0.22 ইনটু 1, তার মানে তুমি যে সবগুলো রেজিস্ট্যান্স এখানে বের করে এখন এখানে দেখো এই ইকুইভ্যালেন্ট তুমি বের করবে। তুমি আগে বললাম যেটা, সেটা মিডল রেঞ্জের জন্য, এই যে এটা এই তিনটাকে আগে তুমি ইকুইভ্যালেন্ট করে ফেলবে, এটাকে ইকুইভ্যালেন্ট করে তারপর সিরিজে চলে আসবে। তো এখানে এই যে 1/R3 1/R4 আর 1/R5 এই তিনটাকে যোগ করব, এটাকে ইকুইভ্যালেন্ট করলাম, করে তারপর এটা সিরিজে যোগ করতে হবে। ঠিক আছে, এখানে আমি মিডল লিখছি, তুমি তোমার মতো করে ইকুইভ্যালেন্ট যেটা ইচ্ছা কোনো লেখার কোনো সমস্যা নেই, মানে বোঝানো গেলেই হলো, তুমি তোমার মতো করে নাম, আমি এখানে মিড লেয়ার সেই হিসাবে এটা বলেছি। ঠিক আছে, ওকে, তারপর সিরিজ হয়ে গেল। দেন টোটাল কি পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স, তো টোটাল টেম্পারেচার ডিফারেন্স কত, এখানে এই পাশে বলেছে 20 ডিগ্রি আর পাশে বলেছে -10, সো এখানে হচ্ছে তোমার। স্যার আসসালামু আলাইকুম স্যার একটা ক্লাস ছিল। আচ্ছা আমি শেষ আমার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে এই 20 আর -10, তাহলে এই টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স বলেছে 260। ক্লিয়ার এতটুকু? স্যার এটা কি ফুল ওয়ালের জন্য হবে? ওয়ালটা হ্যাঁ। আরো বড় ছিল। হ্যাঁ এখানে, হ্যাঁ এটা আমরা শুধু এই লেয়ারের জন্য, তার মানে কি ফুল লেয়ার তো একই যাবে তাই না, আমরা হিট ট্রান্সফার করছি না, এদিক দিয়ে যা যাবে তাহলে এর উপর দিয়ে তো একই যাবে তাই না, পার সেকেন্ডে। ইয়েস স্যার মানে পুরো ওয়াল, বিল্ডিং এর যে ওয়াল আছে তাতে একই তো যাবে, ইয়েস স্যার তাই না? তুমি যদি একটা ইটের কথা চিন্তা করতে পারো, সেখান থেকে যদি বের করতে পারো, ওই ওয়ালের মধ্যে যদি 200 ইট থাকে তাহলে 200 ইট দিয়ে একই তো যাবে, জুল পার সেকেন্ড রেট। কথা ক্লিয়ার? ইয়েস স্যার ভেরি গুড। তো এখানে আমরা আজকে এখানে শেষ করছি, তোমরা একটু আর একটু দেখবে, কনফিউশন থাকলে একটু ক্লিয়ার করে নেবো, আমাদের আরো কিছু কিছু কনসেপ্টে আবার লাগবে এগুলো। ঠিক আছে, তুমি যদি একটু মানে না বুঝে থাকো, কোনো জায়গায় সমস্যা থাকে, যদি ক্লিয়ার না করো তাহলে আবার সমস্যা। লাইটগুলো হ্যাঁ হ্যাঁ লেকচার গুলো না, স্যার একটু এটা লেকচার দিব, একটা চ্যাপ্টার শেষ হলে দেবো, তুমি বই পড়ো। আমি তোমাকে যেটা ইনসিস্ট করছি সেটা হচ্ছে তুমি নেটে বা বই বের করো, বই পড়ো। আমি লেকচার দিলে তুমি এটাই পড়া শুরু করবে, আমি চাই না শুধু এতটুকুই পড়ো। ঠিক আছে, আমি দিব চ্যাপ্টার, আমি এই চ্যাপ্টারটা শেষ হলেই এই লেকচারগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বাই দ্যাট টাইম তুমি একটু বইটা পড়ো। ঠিক আছে, হ্যাঁ, কারণ আমাদের এডুকেশন এখন যে লেখাপড়ার সিস্টেমটা একটু তো ডিফারেন্ট, তোমাদেরকে একটু এঙ্গেজ হতে হবে। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিবে, সাথে একটু বই নেট যেটাই বা হাতের কাছে আছে একটু পড়ে দেখো, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। আর আমি যে লেকচার ম্যাটেরিয়াল দিচ্ছি সেটা তো থাকবেই পড়বে। স্যার বই কোনটা পড়বো স্যার? মানে ওদিন বললাম না, হ্যাঁ ওদিন বললাম না, দেখেছো কে রেখেছে বলো দেখি? জেপি হলম্যান। হ্যাঁ হলম্যানের বই, হলম্যানের বই বলেছি, রাজপুতের বই বলেছি, এবং তোমার স্যান্ডেলের বই বলেছি, তিনটা বইয়ের কথা বলেছি। আরো বই আছে, অসংখ্য বই, একটা দুইটা না, অসংখ্য বই। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে বন্ধ রাখতে আছে। হ্যাঁ।